পিএসএম এর আরেকটা নাম হচ্ছে আমাদের হাইজিন। মানে নেক্সট যে কোশ্চেনটা আছে দেখো, হাইজিন, HYGIN, হাইজিন। পিএসএম এর আরেকটা নাম হচ্ছে আমাদের হাইজিন। এগুলো একই সাবজেক্টের দুটো নাম ধরে নিতে পারে। তো আমাদের পিএসএম এর একটা বই আছে, পার্টের বই আছে, আমরা পারলে খুব সহজ ভাষায় লেখা আছে, অনেক কিছু পাবেন, বইটা আপনারা কিনে নিতে পারেন। তো এই সাবজেক্টটা আমরা যেটা মোদ্দা কথা আমরা যেটা জানবো বা শিখবো সেটা হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। পিএসএম এর ফুল ফর্মটা বললেন? পিএসএম এর ফুল ফর্ম হচ্ছে প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন। এই প্রিভেন্টিভ মেডিসিন আর সোশ্যাল মেডিসিন দুটো আলাদা আছে, তো ওইটা মানে পুরো একসাথেই কথাটা হচ্ছে প্রিভেন্টিভ এন্ড সোশ্যাল মেডিসিন। তো প্রিভেন্টিভ মানেটা কি? প্রিভেন্টিভ মানে হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা, ঠিক আছে? প্রতিরোধ ব্যবস্থা কার এগেনস্টে আমরা প্রতিরোধ ব্যবস্থা নেব, এটা আমাদের আগে জানতে হবে, এবং কিভাবে ব্যবস্থাটা আমাদের করতে হবে বা আমাদের কি কি করতে হয়, তবে আমরা প্রিভেন্টিভ মেজারগুলো নিতে পারবো। প্রিভেনশন কাদের এগেনস্টে নেবো না, আমাদের যে রোগ সৃষ্টিকারী যে আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাস, এক কথায় যেটা আমরা মাইক্রো অর্গানিজমস বলি, ঠিক আছে? অণুজীব, যেগুলো আমাদের চোখে দেখা যায় না, কিন্তু কোনো না কোনো ভাবে নিঃশ্বাসের সাহায্যেই হোক, মানে নিঃশ্বাস প্রশ্বাসের সাহায্যেই হোক বা খাবার গ্রহণের মাধ্যমেই হোক, সেটা আমাদের বডিতে ঢোকে এবং বিভিন্ন রোগ তৈরি করে। তো এদের এই জায়গাটাকে আমাকে ব্লক করা, এইটা যত আমি ব্লক করতে পারবো বিভিন্ন পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিগুলোই আমার এই পিএসএম এর শেখার বিষয়। সেই পদ্ধতিগুলোই আমরা জানবো, সেই পদ্ধতিগুলো আমরা প্রতিদিনই মানি। আমরা ছোটবেলা থেকে আমাদের গার্জেনের কাছ থেকে আমরা এটা শিখছি এবং প্রতিনিয়ত আমরা মানছি। তাই আমরা আজকে এই মুহূর্তে আমরা অনেকে আমাদের ব্যবস্থা নেওয়া। তো হাইজিন মানে কি? হাইজিন মানে ওই একই কথা, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা কিভাবে আমাদের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, মানে আমরা আমাদের শরীরের বাইরের দিকে একটা কভারিং, মানে সোজা কথা একটা কভারিং রাখা, মানে কোনোভাবে সেই ব্যাকটেরিয়া আমাদের দেহের মধ্যে প্রবেশ যাতে না করতে পারে, এবং যদিও বা প্রবেশ করে, প্রবেশ তো করবেই, কারণ আমরা না টিপে থাকতে পারবো না, না পেয়ে থাকতে পারবো না, তো প্রবেশ তো করবেই। এবং সেই জায়গাটা বেরিয়ে দেওয়া যাতে আমাদের বিভিন্ন সিস্টেমকে হ্যাম্পার না করে, এই জিনিসটাই আমাদের এখানে শিখতে হবে বা জানতে হবে। আমাদের প্রিভেন্টিভ মেডিসিন, প্রিভেনশন মানে হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা, সেটা আরেকটা মানে ভাষায় বলা হচ্ছে প্রিভেন্টিভ। এইবার লেখা আছে প্রিভেন্টিভ মেডিসিন। মেডিসিন মানে এখানে কিন্তু ওষুধ নয় বা ড্রাগকে বোঝাচ্ছে না, মেডিসিন বলতে এখানে বোঝাচ্ছে সায়েন্সকে। মানে আমরা এই যে পদ্ধতিগুলো আমরা মেনে চলবো, তার পিছনে বিজ্ঞানসম্মত যে যুক্তি, সেই যুক্তিটাকে বোঝাচ্ছে এখানে মেডিসিন। মেডিসিন অর্থে সেইটা এখানে বোঝাচ্ছে। প্রিভেন্টিভ মেডিসিন মানে সেই যুক্তিটা, সেই সায়েন্সটা, যে সায়েন্সের ওপর দাঁড়িয়ে আমরা একটা আর্ট বা কৌশলের সাহায্যে এই জিনিসগুলো মেনটেন করব। এইটাই হচ্ছে আমাদের প্রিভেন্টিভ মেডিসিনের ডেফিনেশনে সেইটা আছে। প্রথমেই লেখা আছে ইট ইজ অ্যান আর্ট অ্যান্ড সায়েন্স। প্রিভেন্টিভ মেডিসিনের যদি ইংলিশ ভার্সন পান বা মোবাইলে যদি আপনি সার্চ করেন ডেফিনেশন, তাহলে প্রথমেই লেখা থাকবে, দেখবেন ইট ইজ অ্যান আর্টস অ্যান্ড সায়েন্স অফ প্রিভেন্টিং ডিজিজ, প্রলঙ্গিং লাইফ অ্যান্ড প্রমোটিং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ। এই কথাটা লেখা থাকবে। একটু লিখে বর্ণনা না করলে এর সাথে সাথে বাংলাটা দেখে নেব। প্রিভেন্টিভ মেডিসিন
খাবো। অনেকদিন বাদে এই চকে লিখলাম। It is an art and science. Art মানে হচ্ছে এখানে কৌশল, যে পদ্ধতিগুলোর মাধ্যমে আমরা এই প্রসেসটা করছি। যেমন আমাদের পার্সোনাল হাইজিন আর সোশ্যাল হাইজিন আমরা জানি। পার্সোনাল হাইজিন মানে আমি আমার জন্য যে হাইজিনটা মেনটেন করছি, যেভাবে করছি। আমরা সকালে উঠেই বাবা মা বলে দিয়েছিল সকালবেলা উঠি দাঁত মাজতে, জানি না কেন মেজে গেছি, কিন্তু এখন বুঝছি যে ওই দাঁত না মাজলে কি হবে, কয়েকদিন বাদে কি হবে, গোড়া খাবার জমে থাকবে, মুখে দুর্গন্ধ হবে, মাড়ি ফুলে যাবে, রক্ত বেরোবে, দাঁত আলগা হয়ে যাবে। এইটা স্টেপ বাই স্টেপ এইভাবে চলবে। তো ইনফেকশন, মোট কথা হচ্ছে ইনফেকশনের চান্সটা হয়ে যাবে। জীবাণু প্রবেশ করে যাচ্ছে, সেখান থেকে খাবারের মাধ্যমে পেটে যাবে, সেখান থেকে পেটের রোগ হবে, তারপর ইন্টেস্টাইনের রোগ হবে। তো সিরিয়ালি এইভাবে চলে। তো এই দাঁতটা মাজছি জেনে না জেনে, এটাই কিন্তু হাইজেনিক মানছি, হাইজিনটাকে মানছি। তারপর স্নান করি, তারপর স্টাডি করি, কিছু খেলাধুলা করি, বডি ওয়ার্ক করি, ঠিক আছে। ইভেন স্লিপিং, ঘুমের মধ্যে ঘুমটাও একটা কিন্তু হাইজিনিক হওয়া চাই। ঘুম যদি পর্যাপ্ত না হয় তাহলে কিন্তু আমাদের শারীরিক, তার পরের দিন শারীরিক নানা রকম অসুবিধা দেখা দিতে পারে। ঘুম আসবে, গা ম্যাচ করবে, ভালো লাগবে না কোনো কাজে, অ্যাটেনশন দিতে পারবে না। সুতরাং মেন্টাল এবং ফিজিক্যাল দুটোরই মানে একটা কাম অ্যান্ড কোয়াইট পজিশন দরকার, যেখানে আমাদের বিভিন্ন সেল ডিস্ট্রাকশনের পরে, এই সারাদিন ধরে নানা কাজ করার পরে যে সেল ডিস্ট্রাকশন হয় আমরা আমাদের অজান্তে, সেগুলো কিন্তু রিপেয়ার হয় ঘুমের মাধ্যমে। ঘুমের নতুন নতুন সেল তৈরি হয়, প্রচুর অক্সিজেন আমাদের শরীরে মজুদ হয়, তাই সকালবেলা উঠে আমাদের একটু ফ্রেশ লাগে। তারপর আবার এবং প্রচুর ক্যালোরি আমরা শরীরে অর্জন করি এবং আমাদের দিনটা শুরু হয়। তো এই আটটা দরকার আছে, যে কাজগুলো করি একটা নির্দিষ্ট নিয়ম মেনে আমাদের করতে হয়। একটা খাবার বানালাম, তো এই খাবারটাকে আমরা কি খোলা রেখে দেবো বা একটা জায়গায় ছড়িয়ে রাখবো কি? সেটা আমরা করি না। কি করি, খাবারটা আমরা যদি মানে ফ্রিজিং নাও করি, ফ্রিজ নাও থাকে, তাহলেও কিন্তু আমরা একটা ঢাকা দিয়ে মিনিমাম যাতে মশা মাছি না বসে। এই মাছিও তো একটা ইনসেক্টস, এর যে লেগস আছে সেই লেগসের বিভিন্ন জীবাণু কিন্তু বহন করে এবং ওই খাবারে লাগায়। সেই খাবারটা যখন আমরা খাই পেটের রোগ চলে আসে, যদি তার ইমিউনিটি না কভার করে। তো এইটাই আর্ট। যেভাবে আমরা আমাদের চারপাশটা এবং আমার নিজের প্রসেসগুলো মেনটেন করছি, সেই প্রসেসগুলো যে নির্দিষ্ট একটা সিস্টেমে চলছি, সেইটাকে আমরা আর্ট বলা হচ্ছে। আর্ট অ্যান্ড সায়েন্স, সায়েন্স তো থাকবে, সব জিনিসেরই সায়েন্স আছে, বিজ্ঞান ছাড়া কিছুই হয় না। তো এই প্রসেসগুলো মেনটেন করাতে কি হচ্ছে, প্রিভেন্টিং ডিজিজ, মানে রোগটাকে আমরা কিন্তু অনেকটা আটকে দিচ্ছি। 90% আমরা রোগটাকে আটকাতে পারছি, যার জন্য আমাদের রোগটাকে আটকালে, সাপোজ আমাদের একটা বারবার ক্রনিক কাফ অ্যান্ড কোল্ড হচ্ছে বা হয়তো পেটের রোগ হচ্ছে, এই জীবাণু যদি আমাদের শরীরের মধ্যে ঢোকে তাহলে হয়টা কি? জীবাণু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকম জীবাণু আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, বিভিন্ন রকম আছে। এরা আমাদের শরীরে প্রবেশ করে তাদের নিজেদের পছন্দের জায়গা আছে। কোনোটা লাংসে থাকে, কোনোটা ব্রেনে থাকে, কোনোটা হার্টকে অ্যাফেক্ট করে, কোনোটা লিভার, কোনোটা কিডনি। এই বিভিন্ন জায়গায় থাকার ফলে কি হচ্ছে, সেই সিস্টেম আমাদের হ্যাম্পার হচ্ছে। আমরা জানি যে আমাদের এই 10টা সিস্টেম পুরো আলাদা আলাদা। এই সিস্টেমগুলো একে অপরের সাথে কিন্তু রিলেটেড, সব হাত ধরাধরি করে থাকে। একজনকার একটা হাত যদি ছেড়ে যায় তাহলে কিন্তু পুরো ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাবে। ঠিক সেই রকম কোনো জায়গায় যদি হার্টের সমস্যা, লাংসের সমস্যা বা কিডনির সমস্যা হয়, তাহলে কিন্তু পুরো ব্যালেন্সটাই নষ্ট হয়ে যাবে। তাহলে কি হবে, আমাদের উইকনেস আসবে, বিভিন্ন রকম সিমটম দেখা দেবে এবং রোগ এসে যাবে।
ডিজিজ কন্ডিশন চলবে। তারপর আমরা কি করি, যে ডাক্তারের কাছে যাই, সারাতে হবে তো জিনিসটা। আমি তো এখন মানে আমার তো সব ধ্যান জ্ঞান সেই রোগে পড়ে যাচ্ছে, সেই ব্যথা যন্ত্রণা কাবু হয়ে গেছে। এবার আমাকে নর্মালে আসতে হবে। ডাক্তার দেখালাম, ডাক্তার বিভিন্ন সিমটম গুলো কালেক্ট করলো এবং সেই সিমটম গুলো লিখলো, এবং সেই সিস্টেম যদি টেস্ট করতে হয় আমরা দেহে জীবাণুটা কি আছে সেটার উপরে ভিত্তি করে ওষুধ প্রেসক্রাইব করলো, আমরা ওষুধ খেলাম এবং আস্তে আস্তে সেই সিমটম গুলো চলে গেল। আমরা সিমটম চলে যাওয়াকে বলে রিকভারি। আর যদি দেহের মধ্যে জীবাণু মুক্ত অবস্থা থাকে তখন সেটাকে বলে কিওর। এই কিওর আর রিকভারির মধ্যে এই ডিফারেন্স। যখন সিমটম চলে গেল তখন হয়ে যাচ্ছে রিকভারি, আর যখন পুরোপুরি ভাবে সুস্থ এবং আগের মতো এবং টেস্ট করে দেখা গেল আর জীবাণু নেই, বা সমস্ত ব্লাডের যে কনস্টিটিউয়েন্টস ব্লাড টেস্ট করি সব নর্মাল, তখন আমি কিওর হয়ে গেলাম। সেই জন্য আমাদের পিএসএম এর একটা ভাষা আছে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। জানো তো? প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। প্রিভেনশন যদি আমি প্রিভেন্টিং যে মেথড, এই আর্ট মেনে যদি প্রিভেনশন একদম সঠিক করি তাহলে কিন্তু আমরা নীরব থাকছি, এবং নীরব থাকলে আমাদের অ্যান্টিবডি সবসময় স্ট্রং থাকছে এবং যে কোনো রোগ প্রতিরোধ করতে আমাদের অসুবিধা হচ্ছে না, আমরা অনেক দিন ধরে সুস্থ থাকছি। কিন্তু কিওর যে টার্মটা, এই কিওর টার্মটা কখন আসে? ডিজিজ কন্ডিশন কভার করার পরে। ডিজিজ কন্ডিশন যখন এলো তখনই তো আমার কিছু না কিছু অর্গান হ্যাম্পার হয়ে গেল। মানে একটা কাপ ধরো ভেঙেও গেছে, সেইটা আমি খুব নিখুঁত ভাবে আমি কিন্তু জুড়ে দিয়েছি ফেভিকুইক দিয়ে, কিন্তু সেটা কি ওই আসল কাপের মতো হলো? তার তো একটা দাগ থেকেই যাবে। ঠিক সেই রকম আমরা রোগে পড়ে গেলাম বিভিন্ন ভাবে, বিভিন্ন কারণে, আমাদের নিয়মের হাইজিনের বাইরে গিয়ে আনহাইজিন কিছু করে আমরা রোগে পড়ে গেলাম। সেই রোগ থেকে আমি ওষুধপত্র খেয়ে কিওরে এলাম। এতে কি হলো, আমাদের লিভারটা বা কিডনিটা কিছুটা হলো হ্যাম্পার হলো, সেই আগের অবস্থা আর রইল না, কিছুটা হলো একটু উইক হবেই। তো সেটার থেকে প্রিভেনশনটা বেটার, সেটাই বলছে। এই কথাটা খুব মনে রাখবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। এটা পিএসএম এর মেন কথা, ঠিক আছে? তো প্রিভেন্টিং ডিজিজ হলো, তাহলে রোগটাকে আমরা প্রতিরোধ করছি, আটকাচ্ছি। তারপর এটা হলে কি হবে? প্রলঙ্গিং লাইফ, মানে আমরা খুব কথা বলবো, আমরা বহুদিন ধরে সুস্থ থাকবো এবং বেশি দিন বাঁচবো, প্রলঙ্গিং লাইফ হয়ে গেল। অ্যান্ড প্রমোটিং ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, আমাদের এই যে হেলথ, হেলথ ইজ ইকুয়াল টু মাইন্ড। প্রথমে আমরা মাইন্ডে ধরি, হেলথ ইজ ইকুয়াল টু মাইন্ড প্লাস বডি প্লাস ভাইটাল ফোর্স, এটাই ক্যালোরি। এটাই ক্যালোরি। তাহলে আমাদের হেলথ ইজ ইকুয়াল টু মাইন্ড মানে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, যে মাইন্ড মানে মেন্টাল আর ফিজিক্যাল মানে হচ্ছে বডি। তো আমি চুপচাপ বসে রইলাম, আমার জল তেষ্টা পেয়েছে, আমি উঠবো না, আমার ইচ্ছা নেই উঠবার, কেউ দিলে ভালো হয়। তো যতক্ষণ না আমি উঠে জলটা খাচ্ছি সেটা আমার মনের ব্যাপার। আগে কিন্তু মন একটা ছোট্ট কেটে গেল ফল কাটতে গিয়ে, ছুরিতে কেটে গেছে, ঠিক আছে, তোমার মনটা কিন্তু ওইখানেই থাকবে। তুমি যতই কাজ করো তোমার মনটা এই লেগে গেল এরকম হবে, মাইন্ডটা কিন্তু ওইখানেই থাকবে। সুতরাং ওই জন্য মাইন্ডটাকে কিন্তু ফার্স্ট প্রেফারেন্স দিয়েছে।
যে মন হচ্ছে আসল, তারপর হচ্ছে বডি, তারপর হচ্ছে ভাইটাল ফোর্স। ভাইটাল ফোর্সই একটা লিভিং বডি আর একটা ডেড বডির মধ্যে কিন্তু ডিফারেন্স করে দেয়। এই রেসপন্সটা, এই ভাইটাল কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম। কিভাবে একটা রেসপন্স দেওয়ার, একটা রুগী ধরো খুব তার যে সমস্যাগুলো হয়েছে খুব সুন্দরভাবে সে বর্ণনা করে দিচ্ছে, তার মানে তার ভাইটাল কন্ডিশনটা খুব ভালো। আর একটা রুগী শুয়ে আছে, শুয়ে শুয়ে তার সে খুব আস্তে আস্তে বা হেঁটে যখন চেম্বারে ঢুকছে খুব আস্তে আস্তে ঢুকে সে আস্তে আস্তে বসছে, তার মানে কি তার ভাইটাল কন্ডিশনটা তার থেকে খারাপ। আবার একটা রোগী কিছু বলছেই না, শুধু ইশারা করে কিছু বলে দিচ্ছে যে তার শরীরের অবস্থাটা কিরকম, তার মানে তার ভাইটাল কন্ডিশন আরো খারাপ। ভাইটাল কন্ডিশন এই রেসপন্স দিয়ে কিন্তু আমরা বুঝি, রেসপন্স, বিপি, রেসপিরেশন, তারপরে পালস, এগুলো দিয়ে আমরা কিন্তু ভাইটাল কন্ডিশনটাকে বুঝি। তো এইটাই হচ্ছে তাহলে একটা ডেড বডি কোনো সাড়াই দিচ্ছে না, তার মানে তার ভাইটাল ফোর্সই নাই, সেই জন্য সে কোনো রেসপন্সই করছে না। সুতরাং এই ভাইটাল ফোর্সটাই হচ্ছে ক্যালোরি। এই ক্যালোরিটাই আমরা খাবার থেকে পাই এবং আমরা সারাদিন ধরে খরচা করি। এই ক্যালোরিটাই আমাদের ইমিউনিটি তৈরি করে, আমাদের অ্যান্টিবডিকে স্ট্রং করে। তো মাইন্ড, হেলথ, মেন্টাল এবং ফিজিক্যাল, এই যে প্রমোট করছে, মানে এটাকে আরো স্ট্রং ভাবে এস্টাবলিশ করছে, দিয়ে হেলদি কন্ডিশনটাকে এস্টাবলিশ করা। হেলদি কন্ডিশন মানে হচ্ছে সেই কন্ডিশন যেখানে একজন ব্যক্তি সে ভেতর থেকে খুব আরাম ফিল করে, মানে ফিজিক্যালি এবং মেন্টালি খুব আরাম ফিল করে যে আমার মধ্যে কোনো রকম সমস্যা নেই, কোনো রকম অসুবিধা নেই, কোনো রকম শারীরিক সমস্যা কিছু নেই, এবং এই মুহূর্তে সে যে কোনো কাজের জন্য প্রস্তুত, যে কোনো কাজ করার জন্য প্রস্তুত, বা যে কোনো ফাংশন করার জন্য প্রস্তুত। এই কন্ডিশনটাকে হেলদি কন্ডিশন বলে। হেলদি কন্ডিশন যখনই হ্যাম্পার হবে তখনই সেটা হবে ডিজিজ কন্ডিশন, সেটা যেভাবেই হোক। আর ডিজিজ থেকে আমরা কি করে আসি, হেলদি কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। হেলদি কন্ডিশন মানে মেন্টাল এবং ফিজিক্যাল মানে কন্ডিশনটা খুব ভালো হতে হবে। এটাই হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিনের ডেফিনেশন। হচ্ছে একজন ব্যক্তি তার সারাউন্ডিংস, তার যে সারাউন্ডিং বা চারপাশের পরিবেশের পরিপ্রেক্ষিতে সে কিভাবে তার নেচারটাকে ফলো করছে, এটা হচ্ছে সোশ্যাল মেডিসিন। ঠিক আছে, সোশ্যাল মানে সামাজিক স্বাস্থ্য। এটুকু বোঝা গেল? বুঝলে? যদি কোনো প্রশ্ন থাকে বলুন। প্রিভেন্টিভ মেডিসিনটা পড়ালাম, এবার তার ইউটিলিটি গুলো একবার আলোচনা করবো। এখানে সবই লেখা আছে, একটু বুঝিয়ে দেবো। তাহলে আমরা প্রিভেন্টিভ মেডিসিন সম্বন্ধে এটাই বুঝলাম যে এটি একটি বিজ্ঞানসম্মত কৌশল, যে কৌশল বা পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের রোগ প্রতিরোধ করছি, রোগটাকে আটকাচ্ছি, আমাদের জীবনের সময়সীমাটাকে বাড়াচ্ছি এবং আমাদের শারীরিক এবং মানসিক যে অবস্থা সেটা উন্নতি করছি। এটা হচ্ছে সোজা কথা। আর সোশ্যাল মেডিসিন মানে হচ্ছে কোনো ব্যক্তি তার চারপাশের বা সারাউন্ডিংস এর মধ্যে সে কিভাবে তার অবস্থানটা করছে, সেটা হচ্ছে সোশ্যাল মেডিসিন। মানে তার বাড়ির পাশে তার প্রতিবেশীর সাথে বা তার বাড়ির চারপাশ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে, এটা হচ্ছে সোশ্যাল মেডিসিন। এটা হচ্ছে সোশ্যাল মেডিসিনের ইয়ে। এবার সে তার বাড়ির চারপাশে বা তার প্রতিবেশীর সাথে কিভাবে ব্যবহার করছে, সেটা একটা হাইজিনের মধ্যে পড়ে। আমার বাড়ির পাশে যদি সারাদিন ঝগড়াঝাটি হয়, মারামারি হয়, তাহলে সেটা কি হাইজিনিক হবে? সেটা হাইজিনিক হচ্ছে না। সুতরাং তাকে বোঝাতে হবে যে এটা ঠিক হচ্ছে না, তবে একটা জায়গায় আসবে এবং এটা হাইজিন মেনটেন হবে।
এইটাই হচ্ছে ইয়ে। এইবার ইউটিলিটি অফ প্রিভেন্টিভ মেডিসিনটা একটু দেখে নিন, আমি বলে দিচ্ছি একবার। সমাজের স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক হিসেবে তাহলে আমাদের যে মেডিকেল গ্রাউন্ড, সেই মেডিকেল গ্রাউন্ডটা কিছু ব্যক্তি এটা চালায়। তার সব থেকে উপরে থাকে চিকিৎসক বা ডাক্তার। মানে হেলদি সমাজ, মানে একটা হেলদি মানে হচ্ছে একটা সুস্থ সমাজ গড়ে তোলার পেছনে একটা ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী যারা আছে তারাই কিন্তু এটাকে কন্ট্রোল করে। ঠিক আছে, কোনো রোগ হলো ডাক্তারের কাছে যেতে হবে, তারপর যদি না হয় তাকে হসপিটালে ভর্তি হতে হবে। হসপিটালে যদি ভর্তি হয় সে চিকিৎসা করে, তাহলে তাকে নার্সই দেখবে, ডাক্তারের পরের স্থান। তারপরে যেসব প্যারামেডিক্স গুলো থাকে, স্টুল টেস্ট, ব্লাড টেস্ট, ইসিজি, ইউএসজি করতে হবে, না হলে পেটের ইয়েটা বোঝা যাচ্ছে না, আরো কনফার্ম হবো। ঠিক আছে, এগুলো করতে গেলে প্যারামেডিক্যাল সায়েন্সের প্রয়োজন হয়, প্যারামেডিক্সরা এতে হেল্প করে, তাহলে এরাও স্বাস্থ্যকর্মী। তাহলে এই পুরো যে টিম, এই টিমটা এই আমাদের প্রিভেন্টিভ মেডিসিনের সাথে সবটাই যুক্ত। তারাও যে কোর্সটা করে, তাদেরকেও এই প্রিভেন্টিভ মেডিসিন করতে হয়। এটা ছাড়া কোথাও যাওয়া যাবে না। আমাদের এই যে প্রিভেন্টিভ মেডিসিনের যে টিএসএম এর সাবজেক্ট, এটা কিন্তু ইনক্লুডিং অল মানে মেডিসিন, প্র্যাকটিস অন মেডিসিন এর মধ্যে আছে। আমরা যখন রোগ পড়ি, দেখবে এই মেডিসিন যখন পড়বেন আপনারা, মেডিসিন আছে, ওই রোগ টোগগুলো যখন পড়বেন, এই এখানেই আছে না, এখানে না, এই পড়ে আছে, দেখবেন পুরো কজ, সাইন, সিমটম পড়ার পরে ম্যানেজমেন্টে আসি। ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে প্রিভেন্টিভ মেজার, মানে কি করা যাবে আর কি করা যাবে না, এইগুলো ওইখানে আছে। তার মানে প্রত্যেকটা রোগের ক্ষেত্রে, যদি জলবাহিত রোগ হয় তাহলে জল ফুটিয়ে খেতে হবে। যদি কলেরার পেশেন্ট হয়, কলেরা যদি আমি পড়তে যাব যখন, তার প্রিভেন্টিভ মেজারে লেখা থাকবে যে জল ফুটিয়ে খেতে হবে, রুগীকে ফোটানো জল খাওয়াতে হবে, তবে পেটের রোগ যাবে, তবে সেই রোগটা প্রিভেন্ট করা যাবে, আটকানো যাবে। প্রত্যেকটা রোগের এগেনস্টে কিন্তু এই সাবজেক্টটাকে ছুঁয়ে যেতে হবে। সুতরাং এই সাবজেক্টটা ইনক্লুডিং সব আমাদের এই যে বললাম পার্কের মেডিসিন, পার্কের যে পিএসএম এর বই আছে, হাইজিন বলে লেখা আছে, হাইজিনই তার নাম। তো এখানেও সব ওই রোগ টোগ সব লেখা আছে, সব রোগগুলো করা, যেগুলো সংক্রামক ব্যাধি সেই রোগগুলো কিন্তু সব আছে, এবং তার প্রিভেন্টিভ মেজারগুলো সব ওই শেষে দেওয়া আছে, যে এই করা যাবে, এই করা যাবে। এগুলো মানলে তবেই আপনি ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন, এই জন্য এটা পড়া। তাহলে সমাজের স্বাস্থ্যের ক্ষেত্রে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক হিসেবে অনেকগুলি বিষয়, যেমন সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা সম্পর্কীয়, স্বাস্থ্য ও ঔষধ সম্বন্ধীয় ইত্যাদি বিষয়গুলি একত্রিতভাবে গ্রহণ করতে হবে। একজন মানুষের শারীরিক ও মানসিক সুন্দর ভারসাম্যের অবস্থা হলো স্বাস্থ্য। ওইটি যেটা বললাম, পুরো ব্যালেন্স, মানে মানসিক এবং মেন্টাল এবং ফিজিক্যাল ব্যালেন্সটা একদম যদি ঠিকঠাক থাকে, তবেই সেটা আমরা হেলদি কন্ডিশন বলতে পারবো। জনগণের সুন্দর স্বাস্থ্যের ওপর একটু শুনে নিন, একটু শুনে নিন, পরে করবে। একজন মানুষের শারীরিক ও মানসিক সুন্দর ভারসাম্যের অবস্থা হলো স্বাস্থ্য। জনগণের সুন্দর স্বাস্থ্যের উপর দেশের মেরুদণ্ড নির্ভর করে। তাহলে একটা সুস্থ সমাজ, প্রথমে আমি যদি হাইজেনিক হই, আমি যদি আর 5 জনকে হাইজেনিক হতে শেখাই, তাহলে একটা কমিউনিটি হেলদি হবে। আর একটা কমিউনিটি অনেকগুলো কমিউনিটিকে যদি হেলদি রাখে, তাহলে সমাজটাও হেলদি হবে। তাহলে সেখান থেকে রাজ্য থেকে দেশ, তাহলে পুরো কান্ট্রি আমাদের এই সুস্থ সমাজ গড়ে তুলতে পারবো আমরা, এইভাবে প্রচারের মাধ্যমে বা শিখিয়ে বা দেখিয়ে।
এইটা আমাদের প্রিভেন্টিভ মেডিসিন বলে বা শেখায়। তাহলে দেশের মেরুদণ্ড নির্ভর করে মানুষের শারীরিক ও মানসিক কর্মদক্ষতা ও কর্মদক্ষতা সবই নির্ভর করে সুস্থ স্বাস্থ্যের ওপরে। তাহলে আমি যদি অসুস্থ হই, একটা গোটা কমিউনিটি যদি অসুস্থ হয়, রেকর্ড হচ্ছে না, একটা গোটা কমিউনিটি যদি অসুস্থ হয়, তাহলে কিন্তু সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারবো না। এই যেমন কমিউনিকেবল ডিজিজ, এই যে করোনাটা গেল, এতে কি হলো? মানুষের কাজ হারালো, সুস্থভাবে আমরা কাজই বাড়ির বাইরে বেরোতে পারলাম না, ঘরবন্দি হয়ে রইলাম। তো এটা কি সুস্থ সমাজ হলো? হলো না। তাহলে পুরো ভারসাম্যটাই নষ্ট হয়ে গেল। সুস্থ স্বাস্থ্যের ওপর আবার একটি জাতি নির্ভর করে জনগণের শক্তির ওপরে। মানে ওই জনগণের শক্তি মানে ওই ক্যালোরিটাকে বোঝায়। যার মানে ক্যালোরি যদি উন্নত থাকে, তাহলে আমরা মানে জাতি বা একটা গোটা কমিউনিটি এটা সুস্থ রাখতে পারবো। স্বাস্থ্যকর পরিবেশ জন্মের হ্রাস, বৃদ্ধি, সংক্রামক রোগ প্রতিরোধ ও আরোগ্য রোগের ওপর নির্ভর করে জনগণের স্বাস্থ্যের। প্রতিটি মানুষই বংশগত রোগ প্রবণতা নিয়ে জন্মায়। এই প্রবণতা পুরুষ, স্ত্রী, পেশা এবং জীবনযাত্রার ধরনের ওপর নির্ভর করে। এটা ওই আমাদের ইমিউনিটি চ্যাপ্টারটা একটু ছোট করে বলেছে। মানে প্রতিটি মানুষ যদি আমাদের মানে এখানে ইমিউনিটিটা বুঝতে হবে। ইমিউনিটিতে এখানে কি বলছে যে সাসেপ্টিবিলিটি বা রোগ প্রবণতা যদি কারোর বেশি থাকে, তাহলে তার কিন্তু বারবার ইনফেকশন হওয়ার টেন্ডেন্সি থাকে। আর যার সাসেপ্টিবিলিটি কম থাকবে, সে বেশি সময় ধরে হেলদি থাকবে। এর মানেটা হচ্ছে যে আমাদের যে ইমিউনিটি তৈরি করে, মানে আমাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের কে করে? আমাদের ব্লাডই করে। ব্লাডের যে সেলগুলো আছে সেগুলো করে। এগুলো তো আর বাইরে থেকে আসে না, আমাদের শরীরের মধ্যে। খুব সিম্পল ব্যাপার। আমরা ফিজিওলজি পড়েছি। ফিজিওলজিতে নিউট্রোফিল আছে, ইওসিনোফিল আছে, বেসোফিল ডব্লিউবিসি কথা বলছেন তো? হ্যাঁ, ডব্লিউবিসি কথা বলছি। ডব্লিউবিসির মধ্যে লিম্ফোসাইট, মনোসাইট। হ্যাঁ, ওইটা মনোসাইট বেসোফিল নয়, কিন্তু বেসোফিল মানে হেপারিন নিঃসরণ করে, রক্তটাকে তরল করে। কিন্তু নিউট্রোফিল মেনলি। তারপরে হচ্ছে হ্যাঁ, মানে দানাদারের মধ্যে, যেটা গ্ল্যানুলোসাইটের মধ্যে প্রথমে নিউট্রোফিল, তারপরে হচ্ছে ইওসিনোফিল। হ্যাঁ, আর কোনগুলো করছে সেগুলো বলছে। আর লিম্ফোসাইট, মনোসাইট হচ্ছে গ্র্যানুলোসাইট। এবার নিউট্রোফিল প্রথমত করে আমাদের ইমিউনিটি তৈরি। তারপর ইওসিনোফিল কিন্তু ধাক্কা দেয়। মানে আমি সেই বাচ্চাকে একটা খেলনা দিলাম, তার পছন্দ হলো না, সে ছুঁড়ে ফেলে দিল। ইওসিনোফিলটাও তাই। আমরা কিছু খেলাম, খাওয়ার পরে আমার বডি প্রোটিন নিতে পারলো না, সে তখন ছুঁড়ে ফেলছে। কিভাবে? আমাদের বিভিন্ন রকম ইরাপশন দিয়ে। ইরাপশন মানে যেটাকে আমরা সহজ কথায় অ্যালার্জি বলি। কারোর কাশি হচ্ছে, কারোর অ্যালার্জি মানে চুলকানি হচ্ছে, কারোর ইরাপশন হচ্ছে, তার ওটা পছন্দ হচ্ছে না, সে তখন ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে ওই কমপ্লিকেশন গুলো তৈরি করে। এই হচ্ছে ইওসিনোফিল। বেসোফিলের ইমিউনিটিতে কোনো কাজ নেই, হেপারিন তৈরি করে, ও রক্তটাকে লিকুইফাই করে। এরপর আসছে লিম্ফোসাইট, মনোসাইট। তার মধ্যে লিম্ফোসাইটের গুরুত্বটা বেশি। এই লিম্ফোসাইট দু রকমের আছে, টি আর বি, দুটো টাইপের লিম্ফোসাইট আছে। এরা আমাদের ইমিউনিটি কাজ করে, ওই এনগালফ করে, জীবাণুকে খেয়ে ফেলে। যেটা উনি বলছেন যে ফ্যাগোসাইটোসিস নাম। উনি যেটা বলছেন যে ঠিক একদম ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, মানে যদি এইখানে একটা
জীবাণু থাকে তাহলে এই সেলটা কি করে এর কাছে আসবে, এসে এটাকে পুরো এরকম ঘিরে ফেলে খেয়ে ফেলবে, খেয়ে এর মধ্যে এটাকে ডিস্ট্রয় করে ফেলবে। এই প্রসেসটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস। তাহলে এটাও জীবাণুটা মেরে দিল সে। আর কিছু প্লাজমা প্রোটিনের কিছু পার্ট আছে, যেমন গ্লোবিউলিন পার্টটা মেনলি আমাদের ইমিউনিটি কাজ করে। ইমিউনোগ্লোবুলিন ওই জন্য বলে, ইমিউনিটি প্লাস গ্লোবিউলিন, ইমিউনোগ্লোবুলিন ওই জন্য বলে। ইমিউনোগ্লোবুলিন অনেকগুলো টাইপ আছে, এ আছে, ই আছে, জি আছে, এরকম অনেকগুলো টাইপ আছে। একটা কথা মনে রাখবে যে প্রত্যেকটা জীবাণুর এগেনস্টে আমাদের আলাদা আলাদা অ্যান্টিবডি থাকে। যে জীবাণু প্রবেশ করে তার এগেনস্টে সেই অ্যান্টিবডিটাই যায়। যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে মিজিলস হয়েছে, টাইফয়েডের অ্যান্টিবডি গিয়ে কিন্তু তার উপর কাজ করবে না। মিজিলসের যে পার্টিকুলার ইমিউনোগ্লোবুলিনস আছে সেটা গিয়েই কিন্তু তার উপরে ঝাঁপিয়ে পড়বে। যদি ঝাঁপিয়ে পড়ে তাকে যদি বের করে দিতে পারে তাহলে বেঁচে গেলাম, আর যদি আমি হেরে যাই তাহলে হয়ে গেল আমার রোগ। এই হচ্ছে ঘটনা। তো এটা ইমিউনিটি যত যার বেশি সাসসেপ্টিবিলিটি মানে হচ্ছে রোগ প্রবণতা। যার যত বেশি রোগ প্রবণতা, একটা বাচ্চা, দুটো বাচ্চা ধরো জানলাতে বসে আছে, কোর সাসেপ্টিবিলিটি আছে, চট করে ঠান্ডা লাগে। সাসেপ্টিবিলিটি অনেক প্রকারের। তো হঠাৎ গরম থেকে হঠাৎ দেখা গেল খুব মেঘ করে এলো, বৃষ্টি হয়ে গেল এবং ঠান্ডা হাওয়া দিতে লাগলো। একজনকার কিছুই হলো না আর একজনের ঠান্ডা লেগে গেল, মানে কাপ অ্যান্ড কোল্ড শুরু হয়ে গেল, নাক দিয়ে হাতে জল পড়ে গেল। যে যার কিছুই হলো না তার সাসেপ্টিবিলিটি লো, মানে রোগ প্রবণতাটা কম। তার কিছুই হলো না, সে তার অ্যান্টিবডি দিয়ে সে ঠিক আটকে দিল। কিন্তু যে যার না, মানে যে কাপ অ্যান্ড কোল্ডে মানে সর্দি কাশিতে হলো, তার সাসেপ্টিবিলিটি বেশি, তার রোগ প্রবণতা বেশি, তাই সে ঝট করে তার ঠান্ডাটা লেগে গেল। ঠিক আছে? তো এইভাবে ম্যান টু ম্যান ভ্যারি করে। কিছুটা এখানে জন্মগত আছে এগুলো, কিছুটা মেনে, এই যে হাইজিন মেনে কিছুটা আটকানো যায়। ঠিক আছে? এগুলো নিজেদের উপর নির্ভর করে। সেই জন্য আমাদের বলছে যে যখন হাইজিনটা পড়াবো তখন আবার একটু বুঝতে পারবে। তারপর কি বলছে, তাই রোগ প্রতিরোধ করতে গেলে মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা, সামাজিক শান্তি এবং অনিয়ন্ত্রিত জীবনযাত্রা অতিবাহিত করার প্রবণতা বাড়িয়ে তুলতে হবে। এটা প্রথমটা ঠিক আছে, তাই রোগ প্রবণতা, রোগ প্রতিরোধ করতে গেলে মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত সচেতনতা গড়ে তুলতে হবে। এটা শুধু লিখবেন, এইটা পরেরটা কিন্তু ঠিক নেই। অনিয়ন্ত্রিত জীবনযাত্রা হলে তো আনহাইজেনিক হয়ে যাচ্ছে, এটা নিয়ন্ত্রিত করে নেবেন। নিয়ন্ত্রিত জীবনযাত্রা অতিবাহিত করার প্রবণতা বাড়িয়ে তুলতে হবে, ওটা নিয়ন্ত্রিত করে দেবেন, ওটা ভুল আছে, ওটা ঠিক করে নেবেন। তারপর লেখা ওটা ঠিক করে তো তিনটি বিষয়ের উপর নির্ভর করতে হয়, যেমন জাতিগত প্রচেষ্টা, নিজ প্রচেষ্টায় রোগ প্রতিরোধ করা এবং অকাল মৃত্যু রোধ করা। মানে ওই যে বললাম পার্সোনাল হাইজিন আগে, তারপর এনভায়রনমেন্টাল হাইজিন। জাতিগত প্রচেষ্টা মানে আমি একজনকে বলবো, সে আরেকজনকে বলবে, এইভাবে ইয়ে করতে হয়, এটা হলো জাতিগত প্রচেষ্টা। এবং অকাল মৃত্যু রোগ, হঠাৎ করে যেন কোনো মৃত্যু না আসে কোনো রোগে, সেইটা। এবার আমাদের যে এনভায়রনমেন্ট আছে, এনভায়রনমেন্টের মধ্যে তিনটে মেন কনস্টিটিউশন আছে, যেটা হচ্ছে এয়ার, ওয়াটার, সয়েল। এই তিনটে থেকে মেনলি আমাদের জল, এয়ার, ওয়াটার আর সয়েল, এই তিনটে থেকে আমাদের মেনলি আমাদের রোগ হয়। যেমন জল থেকে কি রোগ হয়, জল থেকে কলেরা হয়, হেপাটাইটিস হয়, টাইফয়েড। খুব টাইফয়েড কিন্তু অনেকগুলো থেকে হয়,
টাইফয়েডে একটা হচ্ছে ফোমাইট, মানে এয়ারবর্ন ডিজিজের মধ্যে পড়ে, ওয়াটার পড়ে, ফিকাল ট্রান্সমিশনে হয়, ফিঙ্গার ট্রান্সমিশনে হয়, মানে কোনো রোগীর টাইফয়েডের রোগী সে তখনও এখনো ডিজিজ হয়নি, তার জীবাণু যদি থাকে আর তার হাতে যদি জীবাণু থাকে, সে যখন ফুটন মানে ফোটানো যত সে যদি হাতে খাওয়ায় সেখান থেকে সে তো গ্লাসটা ধরছে, তাহলে তার তো হাতে লেগে যাচ্ছে, সেই তো খাবারের মাধ্যমে ঢুকে যাচ্ছে। এটা হচ্ছে ফিঙ্গার। আর একটা হচ্ছে ফ্লাই, মানে মাছি। ফ্লাই, ফিঙ্গার, ফোমাইট, যেটা ওই এই যে আমি কথা বলছি, ফোমাইট কোনগুলো ড্রপলেটস, এটা আমি কথা বলছি, একটা আয়নার সামনে ফুঁ দেবে বা কথা বলবে আয়নার সামনে, দেখবে আয়নার ওপর অনেক পেপার জমে গেছে, মানে খুব কাছ থেকে, মানে এরকম করে কথা বলবে, ওইগুলো হচ্ছে ড্রপলেট, মানে যেগুলো মানে খালি চোখে দেখা যায় না কিন্তু খুব ক্ষুদ্র ছোট, এইগুলোর মাধ্যমে একজন রোগীর জীবাণু কিন্তু বাইরে চলে যাচ্ছে এয়ারে। টাইফয়েডের যে ফ্লাই বলছেন ওটা কি ধরনের? দেখুন মাছ, দেখুন আমাদের যে মাছিগুলো হয় মানে ওইবার ফ্লাই দিয়ে ট্রান্সমিশন, হ্যাঁ, ওই ধরুন ওরা কোনো টাইফয়েডের রোগী আছে বা সেখান থেকে কোনো টিকা দিয়ে আমাদের পরিবেশ এয়ারের মধ্যে বা মাটির মধ্যে আমাদের চারপাশে সব রকমের জীবাণু কিন্তু কিলবিল করছে, আমরা কিন্তু দেখতে পাই না। আমরা একটা বড় যদি মাইক্রোস্কোপ, এত বড় কাঁচ দিয়ে যদি সামনেটা দেখি, তাহলে দেখা যাবে সব কিলবিল করছে, আমরা তার মাঝে বসে আছি। আমার শরীরেও আছে, শরীরের মধ্যেও আছে, ডরমেন্ট অবস্থায় আছে, এখন কিছু নেই, কিন্তু ফেভারেবল এনভায়রনমেন্ট যদি শরীরে তৈরি হয়, এই ঠান্ডা গরম, এই যে এই সময়টা ঠান্ডা গরম, কোনো গরমের সময় ঠান্ডা খেয়ে নিচ্ছেন, এই সময়টা শরীরের ভেতরের টেম্পারেচার তো চেঞ্জ হয়ে যাচ্ছে হুট করে, এইবার তখন কি হচ্ছে, ওই জীবাণুগুলো তখন লাফিয়ে উঠছে, যা আমাদের একটা ভালো এনভায়রনমেন্ট পেয়ে গেছে, এইবার আমরা মাল্টিপ্লিকেশন করি, শুরু হয়ে গেল। তখন তো অ্যান্টিবডি কি করবে, তখন তো অ্যান্টিবডি চুপচাপ বসেই আছে, ও তো বুঝতেই পারেনি কখন ও লাফিয়ে উঠেছে, ঝট করে লেগে যায়। আবার মানে রেকারেন্ট ইনফেকশন গুলো এইভাবে হয়। তো কলেরা, ম্যালেরিয়া হচ্ছে আমরা জানি ফ্যালসিফর্ম যে প্যারাসাইট আছে ফ্যালসিফর্ম গ্রুপে, সেটা কিন্তু মশা বাহিত হয়ে হয়। দুটো বডি লাগে ওদের লাইফ সাইকেলটা কমপ্লিট হতে, একটা মানুষ একটা মশা। সেটা টাইফয়েড আর যক্ষা, মানে যক্ষাকে বলা হয় যে হেলদি ক্যারিয়ার, মানে ক্যারিয়ার তাকেই বলা হচ্ছে যে বহন করছে কিন্তু তার মধ্যে কোনো সাইন সিমটম নেই। সাইন সিমটম হলে তো রোগ হয়ে গেল, আমি বুঝতে পারবো সে কাশছে, অনেকদিন ধরে তার ঠান্ডা লাগছে, কাশছে, ঘুসঘুসে জ্বর আছে, সে তো বুঝতে পারবো, কিন্তু সে তো নর্মাল, মানে টিবির যেরকম পেশেন্ট হয়, রোগা হয়ে যায়, খায় না, ওয়েট লস হয়ে যায়, এগুলো কিছুই নেই। আমি আপনার মতো ঘুরে বেড়াচ্ছি কিন্তু তার বডিতে টিউবারকুলোসের জীবাণু ঘুরে বেড়াচ্ছে, মানে অ্যাসিম্পটোমেটিক কন্ডিশন। অ্যাসিম্পটোমেটিক, ওই জন্যই তো হেলদি বলছে, হেলদি ক্যারিয়ার। এই টিবি হচ্ছে হেলদি ক্যারিয়ার, যতক্ষণ না স্পুটাম টেস্ট হচ্ছে ততক্ষণ এইটা যক্ষা ইত্যাদি সংক্রামক রোগ ব্যাপারটা এইচআইভি যতক্ষণ না পজিটিভ ততক্ষণ পর্যন্ত ডরম্যান্ট পজিশনই থাকবে, এন্ড দ্যাট টু বি লাইফ স্প্যান অ্যাবাউট 10 ইয়ার্স, 10 বছর বাদে থেকে আরো অনেক কারো ক্ষেত্রে হয়ও না, কিন্তু এইচআইভি আছে বাট পজিটিভ হয় তো ভাইরাস। তারপরে কি বলছে, গর্ভাবস্থায় মহিলাদের এই যে, তারপর যক্ষায় সংক্রামক রোগ সম্বন্ধে সচেতন হওয়া, গর্ভাবস্থায় মহিলাদের স্বাস্থ্য রক্ষা, মানে ওই এমসিএইচ কেয়ার, যেটা ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, এটা মা এবং শিশু স্বাস্থ্য রক্ষা যে ডিপার্টমেন্টটা আছে, এটা সব জায়গাতেই আছে। সেখানে ভ্যাকসিন থেকে শুরু করে মায়ের প্রেগন্যান্সি, অ্যান্টিনাটাল কেয়ার সব কিছু এখানে হয়। সদ্যজাত শিশুর টিকা বাচ্চাদের প্রেগন্যান্সি থেকে টিকা দেওয়া শুরু হয়ে যায়। এইগুলো আছে। প্রসবকালীন রোগ, শিশু কল্যাণ কেন্দ্রের উপকারিতা, এছাড়া মশা, মাছি, ইঁদুর ছাড়াও গৃহপালিত কুকুর, বেড়াল বাহিত রোগ সম্পর্কে জনগণের মধ্যে বার্তা পৌঁছে দিতে হবে। এই যেমন
এগুলো হচ্ছে এক প্রকারের নোটিফিকেশন বা বলা যেতে পারে অ্যাওয়ারনেস, হেলথ অ্যাওয়ারনেস। এগুলো বলতে হবে, মানে মানুষ যাতে সচেতন হয়, এগুলো থেকে দূরে থাকে, এবং যদি কাছাকাছি এসেও যায় তাহলে যেন প্রপার হাইজিন মেনটেন করে যাতে রোগ জীবাণু তার মধ্যে না ঢুকে পড়ে। এগুলো প্রিভেন্টিভ মেজার হিসেবে বলা হচ্ছে। তাহলে প্রথম এই কোশ্চেনটা করে নেবেন, এটা ঠিক আছে, এটা তৈরি করে নেবেন। এই যেগুলো বললাম এগুলো হচ্ছে এই যে পিএসএম এর সাবজেক্ট যেটা, সেটা কিন্তু লাইন বাই লাইন মুখস্থ করতে হবে তা কিন্তু নয়। তোমার এটা নোটটা দেওয়া হয়েছে, জাস্ট এইগুলো কভার করতে হবে, মানে সব যে মুখস্থ করে নিজের ভাষায় প্রকাশ করে, নিজের ভাষায় লিখবে, তাহলে যেন মানে সিস্টেম থেকে ছড়িয়ে বেরিয়ে না। কতক্ষণ ক্লাস তোমাদের? তো এটা হয়ে গেল আজকে, এটা একটু পড়ে নেবে। আবার হাইজিনটা পরের দিন পড়াবো, ওটাও অনেক ব্যাপার আছে। এইগুলো আমাদের প্রিভেন্টিভ মেডিসিনের মোদ্দার কথা হচ্ছে এটাই, যে আমাদের মানে রোগ প্রতিরোধ ব্যবস্থা আমাদের তৈরি করতে হবে, আমাদের অ্যান্টিবডি যাতে শক্তিশালী থাকে, রোগ জীবাণু প্রবেশ করলেও যাতে আমরা রোগগ্রস্ত না হই, সেই জায়গাটা আমাদের দেখতে হবে। এবং সকাল থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত যে হাইজিন আমরা মেনটেন করছি সেগুলো কিন্তু করতে হবে, কোনো দিন যেন এটা মিস না হয়, তাহলে কিন্তু আমরা কোনো না কোনো দিন রোগে পড়ে যাবো। বোঝা গেল? বুঝতে পারলে? বোঝা গেল? হ্যাঁ স্যার। যদি কোনো কোশ্চেন থাকে বলুন। স্যার কথা প্রসঙ্গে আপনি বললেন ইউএসএনওপিটা বেড়ে গেলে পরে বডি নিজে নিতে পারবে, ছেড়ে দেবে। তো ছেড়ে ফেলে বলিনি। আমি বললাম যে ইউসিনোফিলের কাজ হচ্ছে বাইরে থেকে যে প্রোটিনটা ঢুকছে, আমরা তো খাবার খাই, সবকিছু খাই, মানে বাইরে থেকে বাইরের জিনিস মানে ফরেন পার্টিকেল। যেটা বলতে চাইছে স্যার, যেটা আমি বলি ইসিনোফিল যেটা করে যে কোনো যদি ফরেন পার্টিকেলস বা ফরেন সাবস্টেন্সকে দেখে তাহলে বডিতে একটা ম্যানিফেস্টেশন করে, যেটা অ্যালার্জিক ম্যানিফেস্টেশন হতে পারে বা হোয়াট এভার, মানে একটা বহিঃপ্রকাশ হবে। সেটাই তো বললাম, ওই যে বাচ্চা খেলনাকে বললাম যে আমার খেলনাটা দিলাম, চাইছিল ঠিক ঠিক ওইটা চাই নিলাম, যখনই দেয়া হলো না ভাল লাগছে না, ছুঁড়ে ফেলে ম্যানিফেস্টেশন নিয়ে তার কিন্তু ভাল লাগলো না, কিন্তু দূর থেকে তার ভাল লাগছিল। এইবার যেই যেটা শরীরে আমার সেই যে প্রোটিনটা খাপ খেলো না, যখনই খাপ না খায় তখনই এই ম্যানিফেস্টেশন বা না তাকে বলে রিয়াকশন তৈরি করে। আর রিয়াকশন যখনই সে তার হলো না, তার মানে বডি নিল না, বডি প্রোটিন নিল না, সেইটাকে